মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন উত্তরবঙ্গে কার্যত সেখানে উত্তরবঙ্গের মানুষের সঙ্গে বাক্যালাপ করছেন এবং সেখানে শুভেচ্ছা বিনিময় করছেন, তখন ঠিক দেখা যাচ্ছে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ মতো বিধায়করা আন্দোলন করছেন কি ভোট পরবর্তী হিংসা। যেখানে বিধানসভার সেশনই নেই এই মুহূর্তে দাঁড়িয়ে, সেখানে আম্বেদকর মূর্তির সামনে বসে কুণাল ঘোষরা বিক্ষোভ করছেন, কিন্তু সেই বিক্ষোভ কতটা ফলশ্রুতি হচ্ছে? ৮০ জন বিধায়ক আমরা যা জানি তৃণমূল কংগ্রেসে, তার মধ্যে তো ৫০ জন অনুপস্থিত, তারা আসেইনি। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী, কথা বলবো। কারণ স্যার, একটা জিনিস, আজকের প্রথম কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, সবার চোখ ছিল, কিন্তু সেটা আমরা মিডিয়াতেও সেরকম ভাবে দেখলাম না, তারা নজর কেড়েছে। এ কারণ ৫০ জন অনুপস্থিত। তাহলে এই অবস্থায় মমতা অভিষেক কি করে মুখ্যমন্ত্রীর বিরোধিতা করবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? না, প্রথমত তৃণমূল কংগ্রেসের কোনো নীতি নৈতিকতাই নেই ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কথা বলার। মমতা বন্দ্যোপাধ্যায় নৈতিকতা হারিয়ে ফেলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নৈতিকতা হারিয়ে ফেলেছেন, কুণালকে কেউ সিরিয়াসলি নেয়ই না। তার কারণটা হলো তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল ততদিন বিরোধীদেরকে যেভাবে পিষে মেরেছে, যেভাবে ভোটে হিংসা করেছে, নজিরবিহীন হিংসা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বা কুণাল ঘোষরা করেছেন, তাদের নেতৃত্বে হয়েছে, তাদের দল করেছে। ফলে এই দলের প্রতি মানুষের কোনো সহানুভূতি নেই। আবার তোমাকে বলছি যে এই দলের প্রতি সামান্যতম মানুষের কোনো আগ্রহ নেই। মানে মানুষ কিন্তু এই দলকে রিজেক্ট করেছে। ফলে এই দলের পক্ষে এই মুহূর্তে, দেখো রাজনীতিতে আগামী 10 বছর কি হবে, পরে কি হবে বলতে পারবো না, কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস রিজেক্টেড। তৃণমূল কংগ্রেস এর কোনো নীতি নৈতিকতা নেই। মানুষের সামনে ভোট পরবর্তী হিংসা নিয়ে কোনো বক্তব্য রাখার, ধর্ণা দেওয়ার, দিতে পারেন তারা, কিন্তু মানুষ একসেপ্ট করবে না। কারণ এই তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর চেহারা মানুষ দেখেছে 2021 সালে, এই তৃণমূল কংগ্রেসের ভয়ঙ্কর চেহারা মানুষ দেখেছে 2018-র পঞ্চায়েত নির্বাচনে, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে, 2013-র পঞ্চায়েত নির্বাচনে, একটার পর একটা পুরসভা নির্বাচনে। শুধুমাত্র একটি পুরসভা কংগ্রেসের দখলে গেছিল, ঝালদা পুরসভা। সেই পুরসভা কি কায়দায়, কিভাবে তপন কান্দুকে মানে হত্যা করা হয়েছিল মানুষ কিন্তু জানে। ফলে কুণাল ঘোষরা জানি ভাবেন যে তপন কান্দুর মৃত্যুর জন্য কে দায়ী এবং কি কারণে তাকে মারা হয়েছিল। একটা পুরসভা, ঝালদা পুরসভা, সেই ঝালদা পুরসভা কংগ্রেসের পক্ষে যাচ্ছিল বলে তপন কান্দুকে এই পৃথিবী থেকে সরিয়ে যারা দিতে পেরেছিলেন। ফলে তাদের মুখে কিন্তু এখন যদি ভোট পরবর্তী সন্ত্রাস শুনতে হয়, মানুষ কিছুতেই মানবে না। আর দ্বিতীয় যেটা, দেখো আমি বলবো যে খুব দায়িত্বশীল ভূমিকা যেহেতু বিজেপি তরফ থেকে, বিশেষ করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আলাদা করে পশ্চিমবাংলার যিনি দায়িত্বপ্রাপ্ত সভাপতি আছেন, রাজ্য সভাপতি আছেন, তাকে যেহেতু বারবার একটাই কথা বলা হয়েছিল যে দলের তরফ থেকে যে কোনো মতে যাতে হিংসা না ছড়ায় এবং ভোট পরবর্তী হিংসা যাতে কোনো মতেই গ্রাস না করে পশ্চিমবাংলায়। ফলে শ্রমিকরা কিন্তু প্রথম থেকেই সতর্ক ছিলেন। শুভেন্দু অধিকারী তো ভোটের রেজাল্টের আগের দিনই তোমার চ্যানেলে আমি বলেছিলাম সে কথা, যে বিরোধী দলের নেতা দায়িত্বশীল ভূমিকা পালন করছে, এই হেডলাইনে তোমার নিউজ গেছে। ফলে আমি তোমায় বলছি, বিরোধী মানে সেই সময় বিরোধী দলের নেতা, আজকের মুখ্যমন্ত্রী, তারা হিংসা চায়নি, হিংসা সেইভাবে ছড়ায়নি। কিন্তু সেদিন কিন্তু 21 সালে যারা হিংসা চেয়েছিল তাদের জন্য কিন্তু রাজ্যের মানে 54টা প্রাণ চলে গিয়েছিল মাত্র 5 দিনে। ফলে এই কথা নয় স্যারের, এই কথাই আমি একটা কথা বলবো। যখন শুভেন্দু অধিকারীর বক্তব্য নিয়ে আপনি বলেছিলেন দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর মতোই কথা বললেন শুভেন্দু অধিকারী, আগের দিন বলে দিয়েছিলেন। আর সেই মন্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের অনেকে হাসাহাসি করেছিল, তার মানে এরা জানে এরা হেরে যাবে, ওই জন্য বলছে এখন আর সন্ত্রাস নয়। না না না, আমি তো বলছি যে প্রথম থেকেই দিল্লির থেকে নির্দেশ ছিল যে কোনো মতে হিংসা করা যাবে না, রাজনৈতিক সংস্কৃতিটা পরিবর্তন। না না না, একবার তৃণমূল বলেছে, কারণ তৃণমূল দায়িত্ব জ্ঞানহীন একটা দল। তৃণমূল কংগ্রেস এর কোনো দায়িত্ব নেই, শুধু হিংসার উপর ভিত্তি করে পশ্চিমবাংলার রাজনীতি ছড়িয়েছে। এটা কার্যত একটা ক্রিমিনালদের পলিটিক্যাল পার্টিতে পরিণত হয়ে গেছিল যেভাবে, রক্তের উপর। দেখো তুমি, দুটো তিনটে মন্তব্য আজকে সমাজ মাধ্যমে, সত্যি 4 তারিখে যদি ভোটের ফলাফল অন্যরকম হতো যেটা তুমি বলছে, তাহলে কিন্তু সত্যি মানে রক্তগঙ্গা বয়ে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় আরামবাগের সভা থেকে পরিষ্কার বলেছিলেন
যে কোনো অমিত শাহর বাবাও আটকাতে পারবে না, মানে ডিজে বাজিয়ে দিব 12টার পরে, 4 তারিখ গণনার 12টা। তারপরে তুমি ভাবো এই কথাটা দক্ষিণ চব্বিশ পরগনার মতন জায়গাতে দাঁড়িয়ে বলছেন যে আহ, আসার সময় ইয়ে জাহাঙ্গীর বলল যে দাদা আরেকটা কিন্তু তোমাকে চুল্লি বানিয়ে দিতে হবে। তা আমি বললাম যে 4 তারিখে আনন্দে অনেকের তো হার্ট ফেল করবে, তা তখন চুল্লি তো লাগবে। তুমি ভাবো কোন নিষ্ঠুরতা, কোনটা নিষ্ঠুরতা কোন জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় ময়নাগুড়ির সভা থেকে কি বলেছিলেন যে এরপরে বুকে ব্যাচ লাগিয়ে করতে হবে, আমি বিজেপি করি না, আমি পোস্টার লাগাতে হবে যে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। তুমি ভাবো হিংসাটা কোন জায়গায় নিয়ে গেছিলেন। ফলে সেই জায়গা থেকে মানে ঈশ্বরের অসীম কৃপা, নির্বাচন কমিশনের অত্যন্ত দক্ষতায় স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করা, এবং শেষ পর্যন্ত রাজ্যে যে একটা অরাজক পরিস্থিতি পরিবর্তন ঘটলো, একটা মানে দুর্বৃত্তের শাসন ব্যবস্থার অবসান ঘটলো। ফলে তার ফলে 4 তারিখের পরে কিন্তু আমি বলবো অনেক সংযমী প্রচুর মানুষ বিজেপির, তুমি ভাবো 321 জনের মতন মৃত্যু, একের পর এক বাড়ি ঘর ভাঙা, বহু বিজেপি মানে মহিলা কর্মীর জেলে মিথ্যে মামলায়, এবং আহ, আহ, বহু মহিলাকে ধর্ষিত হতে হয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, টাকা বিনিময়ে বাড়িতে আসতে হয়েছে ফেরত। তারপরেও আমি বলবো যে রাজ্যে পরিবর্তনের পরে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস যদি কোনো কারণে ক্ষমতায় চলে আসতো তাহলে কিন্তু ঠিক উল্টো ছবিটা দেখতে রক্ত গঙ্গা কিন্তু বইয়ে দিত। আরেকটা বিষয় হচ্ছে বিধানসভায় আজকে দেখা গেল 50 জন তো অনুপস্থিত, কিন্তু এই কুণাল ঘোষ আর ফিরহাদ হাকিম একটা প্রেস কনফারেন্স করলেন, মানে ছন্ন ছাড়া একটা মোবাইল দেখে দেখে বক্তব্য বললেন। অভিষেকের বাড়িতে কে নোটিশ দিয়েছে সেটা হলফ করে এখনো পর্যন্ত বলার ক্ষমতা নেই যে কে নোটিশ দিয়েছে। দেখো অরুজিনা, আমি তোমায় বলছি যে এক গণতান্ত্রিক ব্যবস্থা একটা দল হারতেই পারে, 15 বছর শাসন করতে হারতেই পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস এর সমস্যাটা হলো তৃণমূল কংগ্রেস কে মানুষ ঘৃণার চোখে দেখছে। তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, সে কুণাল ঘোষই হোক বা অন্য কেউ হোক, তার প্রতি মানুষের বিষাদগার প্রতিনিয়ত উপচে পড়ছে। মানে মানুষ কিন্তু দেখো, একটা গণতান্ত্রিক ব্যবস্থা, একটা দল ক্ষমতায় থাকবে, গণতন্ত্রের নিয়মে আরেকটা দল আসবে ক্ষমতায়। ধরো কেরালায় প্রতি 5 বছর অন্তর সাধারণত পরিবর্তন হয়, তারপরে তোমার গিয়ে কর্ণাটকে চেঞ্জ হয়, এই যে তামিলনাড়ুতে দেখলে তুমি চেঞ্জ হয়ে গেল, হিমাচল প্রদেশে প্রতি 5 বছর অন্তর চেঞ্জ হয়, রাজস্থানে চেঞ্জ হয়, এবং দিল্লিতে তুমি দেখলে চেঞ্জ হলো। কিন্তু তুমি আমায় বলো যে মানুষের মধ্যে যে ঘৃণা, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী কর্মীদের প্রতি যে ঘৃণা, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে ঘৃণা মানুষ শো করছে, তুমি আমায় বলো কেন। শব্দটা বলছি আমি খুব সচেতন ভাবে, কোট আনকোট ঘৃণা শব্দটা বলছি, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের এত শীর্ষ নেতৃত্ব, তার বাড়ির সামনে যেই যাচ্ছে, এটা শুধু মানে বিজেপি না, সাধারণ লোক যাচ্ছে একটা গালি দিয়ে যাচ্ছে, সাধারণ লোক যাচ্ছে মানে অত্যন্ত রাগান্বিত ভাবে যাচ্ছে। আমি একটা কথা বলছি, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, আপনি ভিডিও দেখবেন, তারা কেউ বিজেপির লোক নয়, সাধারণ মানুষ কলকাতা থেকে এসছে। তারা বলছে যা ডায়মন্ড হারবার মডেলের নামে ই যা করেছে, বাড়ির দিকে তাকিয়ে বলছে একবার এর বাড়িতে কি হচ্ছে দেখ। ফলে তুমি বুঝতে পারছো যে সাধারণ মানুষের মধ্যে একটা ঘৃণা। ধরো সাধারণত এগুলো কি হয়, যার যে সমস্ত রাষ্ট্রে স্বৈরাচারী শাসকের পতন ঘটে, তখন সেই স্বৈরাচারী শাসকের কে আক্রমণ করা, তাদের কে ঘৃণার চোখ দিয়ে দেখা, তাদেরকে তাদের মূর্তি ভেঙে দেওয়া, যেমন চাউসেস্কু ছিল রোমানিয়ার শাসক, একনায়কতন্ত্র, তাকে তার পতনের পরে দুর্দশা আমরা জানি। মানে আফগানিস্তানের শাসক ছিলেন হাবিবুল্লাহ, তার স্বৈরাচারী শাসন ব্যবস্থার পতন দেখেছি আমরা, সাদ্দাম হোসেনের পতন দেখেছি আমরা, এরকম অসংখ্য। তাছাড়াও স্যার একটা চায়ের দোকান ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ওখানে, তাকে তুলে দিয়ে যে প্রাসাদ প্রমাণ বাড়ি, সেটা তো আজকে কর্পোরেশন নোটিশ দিচ্ছে। দেখো আজকে কিন্তু বলতে আমার মানে খারাপ লাগছে যে তৃণমূল কংগ্রেস একটা 15 বছর শাসন করার পরেও একটা সামান্যতম সম্মান মানুষের থেকে পাচ্ছে না। মানুষ মানে ছ্যা ছ্যা করছে, মানে বলছে যে পশ্চিমবাংলাকে একটা চোরের শাসন ব্যবস্থা করেছিল, একটা দুর্বৃত্তের শাসন ব্যবস্থা করছিল তৃণমূল কংগ্রেসের। আজকে কুণাল ঘোষরা যতই ধর্ণা দেখ আর যাই করুক,
মানুষ কিন্তু ঘৃণা ভরে কিন্তু তাদেরকে দেখছে। ফলে এইটা তৃণমূলের সবচেয়ে বড় সংকট, আমি তোমায় বলছি, সাধারণ মানুষের রিজেকশন। দেখো, একটা দল আরেকটা মানে দলের কাছে হাঁটতেই পারে, কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেস সম্পর্কে কি ভাবছে? সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের চোর, ছ্যাচোর, তারপর তোমার গিয়ে দুর্নীতির সাথে যুক্ত, তারপরে তোমার গিয়ে দুর্বৃত্তের শাসন, মানুষকে নির্যাতন করা, তোলা। মানুষ আর নিচ্ছে না, শুনছে না মানুষ। সুতরাং একটা দল কিন্তু, আমি তোমায় বলছি, কমপ্লিটলি মানুষের দ্বারা রিজেক্টেড হয়েছে, এটা কিন্তু দ্বিতীয় যেটা, সেটা হলো যে তৃণমূল কংগ্রেসের দলটা ধরে রাখতে পারবে তো? কেন বলছি, যে ধরো প্রথম দিনের যখন বিধায়কদের বৈঠক ডাকলো, তখন 7 জন অনুপস্থিত ছিল, না 7 না 9। তারপরে দ্বিতীয় দিন কালকে বৈঠক ছিল, এমএলএদের বৈঠকে কিন্তু কালকে 15 জন অনুপস্থিত ছিল, 65 জন উপস্থিত ছিল। যা জানা যাচ্ছে রোজিনা, আমি তোমায় বলছি, এক মানে মালদা মুর্শিদাবাদের একের পর এক এমএলএ তারা কংগ্রেসে রাহুল গান্ধীর সাথে যোগাযোগ করছে। মানে যেটা মানে সম্ভাবনা আছে যে তৃণমূল কংগ্রেস ভেঙে একটা অংশ কিন্তু কংগ্রেসের সাথে যুক্ত হয়ে যেতে পারে। না, সেই সম্ভাবনা কিন্তু প্রবল। মানে দিল্লিতে যে মানে খবরগুলো আসছে, সেই খবরগুলো যদি সঠিক হয়, তাহলে কিন্তু বলবো যে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন বিধায়ক কিন্তু এই মুহূর্তে দিল্লিতে এবং কংগ্রেসের সাথে যোগাযোগ রাখছেন, রাহুল গান্ধীর সাথে যোগাযোগ রাখছে। এখন রাহুল গান্ধী, তুমি জানো যে মমতার প্রতি তার আলাদা দরদ। তা সে মানে এমনও বলছেন যে এই নির্বাচনের ফলাফল নিয়ে তিনি যে কমেন্ট করেছেন যে ভোট চুরি হয়ে গেছে, যখন কংগ্রেসের সাধারণ নেতারা পর্যন্ত বলছেন যে এত ফ্রি ফেয়ার ইলেকশন তৃণমূলের আমলে একবারও হয়নি। সেই ক্ষেত্রে মানে কেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন, দাঁড়িয়ে রাজ্য কংগ্রেসের সর্বনাশ ডাকছেন, সেটা তারাই বলতে পারবেন। কিন্তু আমি তোমায় বলছি, কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের সম্পর্ক বাস্তানুপাতিক। তৃণমূল কংগ্রেসের ক্ষয় এখন যখন শুরু হয়েছে, এই ক্ষয়ে কিন্তু লাভবান সবচেয়ে বেশি হতে পারে কংগ্রেস, বিশেষ করে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনার মতন জেলা বা বীরভূমের মতো জেলায় কংগ্রেস কিন্তু ভালো অবস্থান তৈরি করতে পারে, পূর্ব বর্ধমানের ক্ষেত্রেও। এখন প্রশ্নটা হচ্ছে, রাহুল গান্ধী যদি মানে কালিদাস হন, কালিদাস হয়ে যদি তিনি মানে তৃণমূলের খারাপ যে অ্যান্টি ইনকম্বেন্সি তৃণমূলের গায়ে লেগে আছে, দুর্নীতি লেগে আছে, ভোট চুরি লেগে আছে, ওগুলো যদি নিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে এগিয়ে আসেন, যেটা একের পর এক তার বিবৃতির মধ্যে দিয়ে ধরা পড়ছে, তাহলে তারাও রিজেক্ট হবে। কিন্তু যে খবরটা আমি পাচ্ছি, সেই খবরটা তোমাকে পরিষ্কার করে বলছি, যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসটা ভেঙে কিন্তু কংগ্রেসে যুক্ত হয়ে যেতে পারে একটা অংশ। এটা গেল একটা। দ্বিতীয় যেটা, তৃণমূল কংগ্রেস নিজের দলের যদি নেতাদের দেখো, কে কাকে মানছে। ধরো ফিরহাদ হাকিম বলছেন আজকে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি নিয়ে যে নোটিশ পুরসভা দিয়েছে আমি জানি না। তোমার এটা বিশ্বাস হয়? তোমার এটা কি বিশ্বাস হয়? আমি বিশ্বাস করি না তো, কারণ ফিরহাদ হাকিমের ইশারা ছাড়া একটা কর্পোরেশনের পাতাও নড়ে না। ফলে আমি দীর্ঘদিন ধরে কর্পোরেশন কভার করেছি বলে আমাদের এক্সপিরিয়েন্স আছে বলে আপনাকে বলছি। এবং তার সাথে আমি তোমার সাথে একটা যোগ করব, নারদার ইস্যুতে যখন শুভেন্দু অধিকারী বলেছিল যে এটা হলো মানে অভিষেক মানে ষড়যন্ত্রের ফসল, তখন ফিরহাদ হাকিম একটি কথা বলেছিলেন, যে সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন উনি বলেছিলেন যে এলওপি বিরোধী দলের নেতার যে বক্তব্য ওটা আমার বক্তব্য। ফলে তুমি বুঝতেই পারছো ফিরহাদ হাকিমরাও কিন্তু ষড়যন্ত্রের শিকার। আজকে সুযোগ পেয়ে গেছে ভাই, আজকে কিন্তু মানে পরিষ্কার সম্ভাবনার কথাই আমি বলছি। ফলে মানে তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুক্ত করছেন। রিজু দত্তের নাম তুমি জানো, তিনি কোহিনূর থেকে শুরু করে একের পর এক, মানে এই ছোটখাটো নেতা নয়। আবার উল্টো দিকে কাকলি ঘোষ দস্তিদার আবার কেন্দ্রের মানে নিরাপত্তা নিচ্ছে, ওয়াই ক্যাটাগরির। তা তুমি তো বুঝতেই পারছো যে কে কোথায় কিভাবে এই জিনিসগুলো করছে। যেটা ইম্পর্টেন্ট বিষয় আমি তোমাকে বলতে চাই, যে তৃণমূল কংগ্রেসের মধ্যে কিন্তু এই মুহূর্তে গৃহদাহ চলছে, ঘর ভাঙছে। দলের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, সেটা সাধারণ মানে যেমন সাধারণ মানুষের রিজেকশন আছে, মানে মানুষ খুব ঘৃণার চোখে দেখছে, আবার উল্টো দিক থেকে দলের মধ্যেও কিন্তু আমরা দেখছি একেবারে সাধারণ নেতার থেকে শুরু করে সর্বোচ্চ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লাইফস্টাইল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে কি ধরনের বক্তব্য রেখেছিলেন, কেন তিনি রেখেছিলেন, এই প্রশ্নগুলোর সম্মুখীন কিন্তু হতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবে যে সে এই মুহূর্তে সরকারের বিরুদ্ধাচারণ করবে, মানুষ নেবে না।
তার কারণ যেই মুহূর্তে যে কোনো ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট ইলেকশন ভায়োলেন্স নিয়ে একটু কথা বলবার চেষ্টা করেছিলেন, আজকেও একটা ধর্ণা দেওয়ার চেষ্টা করেছিলেন, সঙ্গে সঙ্গে কিন্তু বিজেপি তাসটা দেখিয়ে দিয়েছে। যে মনে আছে 2021 সালে পোস্ট ইলেকশন ভায়োলেন্স কেমন হয়েছিল? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আয়না নিজেকে দেখতে পাবেন। এখন বিজেপি কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছর শাসনকালের আয়নাটা খুলে দিবে। মাছ ভাতের গল্পও বিজেপি নস্যাৎ করে দিয়েছে, যে মাছ ভাত ছেড়ে ভাত। এবং এটা একদম তোমাকে পরিষ্কার করে বলছি যে যে কোনো ইস্যুতে তৃণমূল কংগ্রেস গত 15 বছরে এত অন্যায়, এত অবিচার, এত অত্যাচার করেছে, এবং তারপরে মানে অনুন্নয়ন এবং এই বাঙালি জীবনের আহ, ধরো কখনোই বাঙালি জীবনে কখনোই সেইভাবে দুর্নীতি ছিল না। দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে দেওয়া হয়েছে। ফলে সাধারণভাবে তৃণমূল কংগ্রেস যখনই কোনো আন্দোলনে যাবে, বিজেপি নেতৃত্ব কেবলমাত্র তাদেরকে তাদের আয়নাটা সামনে রাখবে। তাহলে মমতা ও অভিষেককে কোনোদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতে পারবেন না? আমার কিন্তু মনে হয় যে মানে এই মুহূর্তে তো একেবারেই কোনো সম্ভাবনা নেই। একমাত্র যদি বিজেপি বিরাট কিছু ভুল করে সেটা আলাদা কথা, কিন্তু না হলে কিন্তু আমি তোমায় বলছি 2011 থেকেও কিন্তু এবারে শাসককে অনেক বেশি রিজেক্ট মানুষ করেছে। ধরো আমি তো বলছি 2011 সালের পরে আহ, তৃণমূলের মানে সরি বামেদের যারা প্রার্থীরা পরাজিত হচ্ছিল, তাদেরকে কেউ কিন্তু এই কথাটা শুনতে হয়নি যে চোর 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 চোর। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে শুনতে হচ্ছে যে চোর চোর চোর, চিৎকার করে বলছে। কাউন্টিং সেন্টারে গেছে, সেখানে চিৎকার করে বলছে। কলকাতা হাইকোর্টে গেছে, চিৎকার করে চোর চোর শুনতে হচ্ছে। কারণ মানে পশ্চিমবাংলার দৈনন্দিন জীবনে মানে চুরি চামারি ডাকাতি রাহাজানি এমন একটা জায়গায় নিয়ে গেছে যে শাসন ব্যবস্থাটাই চোরের শাসন ব্যবস্থা এইভাবে। বাংলা মানে লোকেরা জানতো চোরের রাজ্য। এবং তোমায় আমি বলছি 2011 পরিবর্তনের পরে বুদ্ধবাবুর প্রতি কিন্তু মানুষের একটা সফট কর্নার ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য এখনো, শুধু বুদ্ধদেব বাবু না, তুমি দেখবে বিমান বসু সম্পর্কেও অত্যন্ত স্বভাব ছিল। আজকে ভাবতে হবে তৃণমূল কংগ্রেসকে যে 15 বছর শাসন করবার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে সম্পত্তির পাহাল প্রমাণ বলা হচ্ছে, যে সম্পত্তির একটা মানে হিসেব মুখ্যমন্ত্রী মানে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যন্ত বলছেন, যে সম্পত্তি নিয়ে আহ, আহ, কলকাতা কর্পোরেশন নোটিশ দিচ্ছে। আজকে সত্যি বুদ্ধবাবুর সম্পত্তি নিয়ে কেউ প্রশ্ন করেননি। আজকে বুদ্ধবাবুর অনেস্টি নিয়ে কেউ প্রশ্ন করেনি। কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে হবে যে কেন আপনার পরিবারের অনেস্টি নিয়ে প্রশ্ন উঠছে বারবার। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক বলা হতো, আজকে তাকে কেন দুর্নীতির প্রতীক হিসাবে দেখানো হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে হবে যে 34 বছর বামপন্থ সরে যাওয়ার পরেও বামপন্থ সরকারের মানে অন্যতম নেতা ছিলেন বিমান বসু। তার দৈনন্দিন জীবন নিয়ে এখনো চর্চা হয় যে মানুষটা কত অনেস্ট, খবর করে সবাই। আজকে কেন উল্টো দিকে খবর হচ্ছে যে আপনার পরিবারের কত সম্পত্তি, কিভাবে সম্পত্তি তৈরি করেছে। ফলে দেখো মানুষ কিন্তু আমি তোমায় বলছি বামপন্থকে অবশ্যই রিজেক্ট করেছে, যার জন্য আজও বামপন্থ পানি পাচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসকে যেভাবে মানুষ রিজেক্ট করেছে, তৃণমূল মানেই হলো দুর্নীতি, তৃণমূল মানেই হলো আইন শৃঙ্খলাহীনতা। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এই চোরের সাম্রাজ্য জানতো, মানুষ সেটা বিশ্বাস করে গেছে, মানুষ মমতাকে আর সততার প্রতীক হিসেবে নিচ্ছে না। আর মানুষ ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই চুল্লির কথাটা বললাম বা ডিজে বাজিয়ে দিব বললাম, মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর ধর্ণা মঞ্চ থেকে বলছে আমি যদি ক্ষমতায় না থাকি না, একটা কমিউনিটিকে আমি নামিয়ে দিলে তাহলে কয়েক সেকেন্ড লাগবে। তার মানে কি ধরনের ইঙ্গিত করেছিল এবং কাদেরকে কাদেরকে নিয়ে ইঙ্গিত করেছিল। ফলে তুমি বুঝতেই পারছো। মুখ্যমন্ত্রী মঞ্চে মাইক নিলেই স্যার দাঙ্গা 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 শুনতে হতো। এই শব্দটা কেন আমাদেরকে শুনতে হবে একটা মুখ্যমন্ত্রী? সেই কারণে আমি তোমায় বলছি যে তৃণমূল কংগ্রেস না মানে আপাতত অন্তত আমি তো কোনো চান্সই দেখছি না। কারণ যে কোনো ইস্যুতে বিজেপির বিরোধিতা যখনই ও করবে, ওর ক্রেডিবিলিটি নেই, ওর বিশ্বাসযোগ্যতা নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শুধু নির্বাচনে হারেননি, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। ফলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যে আদতেও এই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বিরোধী দলের ভূমিকা পালন করা সম্ভব বলে আমি মনে করি না। মানে সেই দিক থেকে মানে এখন দেখার যে আইএসএফ, বাম বা কংগ্রেস তারা আগামী দিনে বিরোধী পরিসরটা দখল করতে আসে কিনা। আরেকটা এপিসোডে সেটা বলবো। কিন্তু আমি আবারও বলবো দর্শক
2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কেবল হারেনি বা তৃণমূল কেবল হারেনি, তৃণমূল হারিয়েছে তাদের বিশ্বাসযোগ্যতা।